আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি পুরো অংশটাই রিভিশন করব। তো আমরা এখানে ম্যাপটা দেখতে পাচ্ছি ভারতের, শুধু ভারতের নয়, ভারতীয় উপমহাদেশেরই একটা 3D ভূপ্রকৃতির চিত্র আমরা দেখতে পাচ্ছি। পুরো উত্তর অংশটা জুড়েই এখানে হিমালয় পর্বতমালা এবং তারপরে এখানে তিব্বতের অংশটা দেখতে পাচ্ছি, আরও অন্যান্য যে সমস্ত পার্বত্য অঞ্চল আছে উত্তরে। তারপরে ভারতের উত্তরের যে বৃহৎ সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, এই যে পুরো অংশটা, এবং তার সাথে এখানে রাজস্থান সমভূমি, আরাবল্লী পর্বত, এখানে বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট এবং মধ্যভাগের যে উচ্চভূমি বা মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, এই অংশটা আমরা পুরোটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ডিটেলে পুরো অংশটা আলোচনা করব। তো ভারতের ভূপ্রকৃতি আমরা যদি পুরোটা বিচার করে দেখি, বা এখানে আমরা ম্যাপেও দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি এলাকা ওভারঅল আমরা যদি সব থেকে দেখি বেশি এলাকা, সেটা কিন্তু সমভূমি, অর্থাৎ এখানে এই বৃহৎ সমভূমি এবং উপকূলের এই যে অংশটা, এই অংশটা নিয়ে সবচেয়ে বেশি অঞ্চলটাই সমভূমি, প্রায় 40%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে। তারপরেই রয়েছে মালভূমি অঞ্চল, অর্থাৎ এই যে দাক্ষিণাত্য একটা বিস্তীর্ণ অংশ এবং এই মধ্যভাগের যে উচ্চভূমি বা মালভূমি, আর উত্তর পূর্ব দিকে এখানে কিছুটা মালভূমি রয়েছে। তো সেটা হচ্ছে দ্বিতীয়, প্রায় 27% জুড়ে, এবং বাকিটা পাহাড়ি অঞ্চল এবং পার্বত্য অঞ্চল। আমরা যদি একটু আলাদা করি, পাহাড়ি অঞ্চল পাবো প্রায় 19% কাছাকাছি এবং পার্বত্য অঞ্চল প্রায় 11%। তো এই হিসাবটা রয়েছে, এবং আমাদের ভারতের ভূপ্রকৃতিকে বিভিন্ন ভাগে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। অনেকে অনেক রকম বিভাগ করে থাকেন। আমরা মূলত এসপি চ্যাটার্জি যে ডিভিশনটা করেছেন, 7টা ভাগ, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি, উপদ্বীপীয় মালভূমি, অর্থাৎ এখানে দাক্ষিণাত্যের মালভূমির যে অংশটা এইটা, পশ্চিম উপকূল সমভূমি, পূর্ব উপকূল সমভূমি, অর্থাৎ এই উপকূলের সমভূমি অংশটা দুটো ভাগে উনি আলোচনা করেছিলেন। এদিকে উপকূলের অংশটা সমতল অংশ আমরা দেখতে পাচ্ছি এখানেও তাই, আর দ্বীপপুঞ্জ, অর্থাৎ এখানে আন্দামান নিকোবর এবং এখানে লাক্ষাদ্বীপ। তো এই সবটা নিয়ে আমাদের ভূপ্রকৃতিগত বিন্যাস। তো আমরা পরপর প্রত্যেকটা আলোচনা করব। প্রথমে আমরা উত্তরের এই যে একেবারে বৃহৎ পার্বত্য অঞ্চল রয়েছে, উত্তরের এই যে একদম হিমালয়ের অংশটা এই যে রয়েছে, এটা আমরা আলোচনা করব প্রথমে। তো উত্তরের এই যে পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে হিমালয়, লাদাখ, কারাকোরাম, এই কতগুলো পর্বতশ্রেণী কিন্তু পরপর রয়েছে। হিমালয়ের যে মূল অংশটা, অর্থাৎ এইখান থেকে এদিকে পাকিস্তান পড়ে যাচ্ছে, এদিকে মায়ানমার চলে যাচ্ছে। তো আমরা এই যে ভারতের এই যে অংশটা, এখান থেকে আর এই পর্যন্ত, অর্থাৎ এই যে পুরো অংশটা হিমালয়ের বিস্তার, এটা হচ্ছে 2400 কিলোমিটার। এই পুরো অংশটা 2400 কিলোমিটার, এবং এর প্রস্থ হচ্ছে কোথাও, এর প্রস্থ অর্থাৎ এই যে দূরত্বটা, এটা কোথাও 160 কিলোমিটার, আবার কোথাও দেখা যাবে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত পশ্চিম হিমালয়ের এই অংশটাই সব থেকে বেশি বিস্তৃত, বাদবাকি বিভিন্ন অংশগুলো কম বেশি। তো এর মধ্যে আমাদের হিমালয়ের উৎপত্তির যে বিষয়টা, সেটা আমরা জানি যে দুটো তত্ত্ব রয়েছে, একটা মহীখাত তত্ত্ব, জিওসিনক্লাইন থিওরি, এবং আর একটা রয়েছে পাত সংস্থান তত্ত্ব।
মহীখাত তত্ত্ব অনুযায়ী বা জিওসিনক্লাইন থিওরি অনুযায়ী বর্তমানে এই যে হিমালয় পর্বতের অংশটা, এই পুরো যে অংশটা রয়েছে হিমালয় এবং আশপাশের অন্যান্য যে পর্বতগুলো, এখানে কিন্তু একটা অগভীর মহীখাত ছিল, খাত ছিল, একটা সমুদ্র ছিল যার নাম হচ্ছে টেথিস। এবং ভারতের এই যে উপদ্বীপীয় ভূখণ্ডটা, এই যে পুরো অংশটা, এটা ছিল দক্ষিণ দিকে, এবং উত্তরের আর একটা অংশ, এদিকে একটা ভূখণ্ড, এদিকে আর একটা ভূখণ্ড, মধ্যখানে টেথিস, একটা আঙ্গারা ল্যান্ড, একটা গান্ডোয়ানা ল্যান্ড। এবং পরস্পরের দিকে যখন অগ্রসর হয় দুটো ভূখণ্ড, তখন এই টেথিসের নিচে যে পলি জমা হয়ে পাললিক শিলা তৈরি হয়েছিল, সেই পাললিক শিলাটা চাপের প্রভাবে, দুদিকের ভূখণ্ডের চাপের প্রভাবে, কারণ ভূখণ্ড দুটো সামনের দিকে এগোচ্ছে, সেই চাপের প্রভাবে ভাঁজ প্রাপ্ত হয়ে হিমালয় পর্বত তৈরি করেছে। এটা হচ্ছে জিওসিনক্লাইন থিওরি, মহীখাত তত্ত্ব, যেটা কোবার দিয়েছিলেন। আর পাত সংস্থান আধুনিক তত্ত্ব, উপরের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডটা হচ্ছে ইউরেশীয় পাত, এবং দক্ষিণের ভূখণ্ড যেটা ভারতীয় পাত, এই দুটো পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হওয়ার কারণে এখানের যে পলি বা পাললিক শিলা যেটা তৈরি হয়েছিল, টেথিস ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই টেথিসের মধ্যে যে পাললিক শিলা ছিল সেটা ভাঁজপ্রাপ্ত হয় হিমালয় পর্বত, দুটো সংঘর্ষ হয়, দুটো ভূখণ্ড, এবং হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছিল। তাহলে এই দুটো তত্ত্ব রয়েছে। এবং হিমালয়ের এই যে অংশটা, সবচেয়ে যে নবীন পর্বতগুলো রয়েছে, অর্থাৎ বয়সের হিসাবে হিমালয় কিন্তু বিশ্বের সবচেয়ে নবীন পর্বতমালা, এবং এর বিস্তার 6টা দেশে রয়েছে, 6টা দেশে বিস্তার রয়েছে: আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এবং তিব্বত। যদিও সেটা চীনের দখলে রয়েছে, কিন্তু আমরা মোট দেশ হিসাব করব 6টা। এবার এই হিমালয়ের কিন্তু বিভাগ রয়েছে। হিমালয়কে আমরা একটা ভাবে ভাগ না করে ডিটেলে আমরা কিছু বিভাগে আলোচনা করি। অর্থাৎ হিমালয়ের এই যে অর্ধচন্দ্রাকারে বিস্তৃতি, এটাকে আমরা আড়াআড়ি 3টে ভাগ করি। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, আর একটা মধ্য হিমালয়, আর একটা পূর্ব হিমালয়। এবং এটা খুব সহজ একটা ভাগ আছে। মধ্য হিমালয় পুরোটাই হচ্ছে নেপাল। নেপালের এই যে একদম এখানে কালী নদী বয়ে গেছে, ভারত এবং নেপালের মধ্যে বর্ডার কালী, আর এখানে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, এই দূরের মাঝে নেপাল দেশটা রয়েছে। তো মধ্য হিমালয় পুরোটাই হচ্ছে নেপালের অংশ। নেপালের মধ্যে যতটা হিমালয়ের অংশ পড়ছে পুরোটাই মধ্য হিমালয়। পশ্চিম দিকের অংশটা বাকি হচ্ছে পশ্চিম হিমালয়, অর্থাৎ সিন্ধু নদের পূর্ব থেকে নেপালের কালী নদী পর্যন্ত। এবার এইখানে আমরা পশ্চিম হিমালয়কে আবার 3টে ভাগে ভাগ করে থাকি। পশ্চিম হিমালয়কে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি, অবশ্যই কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়। আর একটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, এটা আমরা উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের হিমালয় বলতে পারি। এই 3টে ভাগ রয়েছে পশ্চিম হিমালয়। তো কাশ্মীর হিমালয়, এই অংশটা মোটামুটি 3000, 3500 থেকে 4500 মিটার পর্যন্ত উচ্চতা রয়েছে। এবং কাশ্মীর হিমালয়ে আমরা পরপর কিন্তু শ্রেণীগুলো দেখতে পাই। আমরা যদি এখানে জম্মু কাশ্মীরটা দেখাই,
এখানে সবার উপরে রয়েছে কারাকোরাম, তারপরে রয়েছে লাদাখ, তারপর রয়েছে জাস্কার, তারপরে রয়েছে এখানে হিমালয়ের পরপর অংশগুলো। তো এই যে পরপর বিস্তৃত এগুলো রয়েছে, এখানে কিন্তু প্রথমেই রয়েছে কারাকোরাম, এবং কারাকোরামে আমরা জানি গডউইন অস্টিন বা যেটাকে K2 বলা হয়, সেই শৃঙ্গটা কিন্তু কারাকোরামের মধ্যে পড়ছে। আর এখানে যে কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকা এখানে এদিকে পীরপাঞ্জাল, দক্ষিণ দিকে পীরপাঞ্জাল, এবং উত্তরে গ্রেট হিমালয় যেটাকে বলা হয় হিমাদ্রি, হিমাদ্রি এবং পীরপাঞ্জালের মধ্যে কাশ্মীর উপত্যকা রয়েছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে আমরা যদি দেখি, তাহলে কারাকোরাম, লাদাখ, জাস্কার, উচ্চ হিমালয় এবং পীরপাঞ্জাল, এই পর্বতশ্রেণীগুলো কিন্তু কাশ্মীর হিমালয়ের মধ্যে বিস্তৃত। আর কারাকোরামের মধ্যেই বিয়াফো, বল্টারো, হিসপার এবং সিয়াচেন, এই যে হিমবাহগুলো সবগুলোই কিন্তু কারাকোরামের মধ্যে রয়েছে। সিয়াচেন হিমবাহ একেবারে এই জায়গাতে রয়েছে, যেখানটা ইন্দিরা কল বলা হয়, ভারতের সবচেয়ে উত্তরে, এখানে কিন্তু সিয়াচেন। আর ডাল হ্রদ, উলার হ্রদ, প্যাংগং, সোমারিরি, এই সমস্ত হ্রদগুলো এখানে অবস্থিত। আর গিরিপথ, খুব গুরুত্বপূর্ণ কিছু গিরিপথ আছে, বানিহাল বা জহর টানেল, পীরপাঞ্জাল, এই গুরুত্বপূর্ণ গিরিপথগুলো এখানে অবস্থিত। কি কি মাউন্টেন পাস আছে আমি সেখানে পরে আসছি, কিন্তু এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম। তাহলে কাশ্মীর হিমালয়ের জন্য গুরুত্বপূর্ণ এই অংশগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয়, এখানে এই যে নাঙ্গা পর্বত, আমাদের হিমালয়ের যে বিস্তার, হিমালয়ের পশ্চিম দিকে নাঙ্গা পর্বত এবং একদম পূর্ব দিকে হচ্ছে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া। এটা হচ্ছে আমাদের ভারতের হিমালয়ের এই পশ্চিম দিকের সবচেয়ে পশ্চিমতম অংশ নাঙ্গা পর্বত, সবচেয়ে পূর্বতম অংশ হচ্ছে নামচা বারোয়া শৃঙ্গ। তো এই নাঙ্গা পর্বতটা কিন্তু পাঞ্জাব হিমালয়ের মধ্যে আসছে। আর হিমাচল হিমালয়ে এখানে আমাদের এই যে পীরপাঞ্জাল, আমরা হিমালয়ের দক্ষিণ থেকে উত্তরের যে ভাগটা করে থাকি, অর্থাৎ সবচেয়ে দক্ষিণে শিবালিক, তারপরে হিমাচল, হিমাদ্রি এবং টেথিস, এই যে চারটে দক্ষিণ থেকে উত্তরে ভাগ, অর্থাৎ আমরা যদি উচ্চতার বিচারে দেখি তাহলে এরকম পাবো: শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং টেথিস। তো এই যে হিমাচল, এই যে পীরপাঞ্জাল, এটা কিন্তু একটা হিমাচল হিমালয়ের অংশ। আবার এখানে পরপর আমরা কিছু নাকটিব্বা, মুসৌরি, ধলাধর, এখানে পরপর কিছু পর্বতমালা পাব। তো সেইগুলো কিন্তু এইখানে পড়ছে, এই হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে, এবং তার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপত্যকা আছে। এখানে কাশ্মীর হিমালয় যেমন আমরা কাশ্মীর উপত্যকা পাচ্ছি, সেরকম হিমাচল হিমালয়ে আমরা পাব কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা, লাহুল উপত্যকা, স্পিতি উপত্যকা। এগুলো কিন্তু সবই এই হিমাচল হিমালয়ের মধ্যে আমরা এই অংশগুলো পাব। তাহলে উপত্যকাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা হিমাচল হিমালয়ের অংশ। আচ্ছা, তাহলে কাশ্মীর হিমালয় হলো, পাঞ্জাব হিমাচল হিমালয় হলো, আর কুমায়ুন হিমালয় এটাও কিন্তু পশ্চিম হিমালয়েরই একটা অংশ। তো কুমায়ুন হিমালয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু উঁচু শৃঙ্গ এখানে রয়েছে: নন্দা দেবী, কামেট,
ত্রিশূল, কেদারনাথ এবং বদ্রীনাথ। এই কেদারনাথ বদ্রীনাথ এই দুটোই কিন্তু কুমায়ুন হিমালয়ের অংশ। এবং এখানকার যে উপত্যকাগুলো, কুমায়ুন হিমালয়ের যে উপত্যকা, সেই উপত্যকাগুলোকে বলা হয় দুন। কুমায়ুন হিমালয়ের উপত্যকাগুলোকে বলা হয় দুন উপত্যকা। দেরাদুন, পাটলি দুন, চোখাম্বা দুন, কোটা দুন, এরকম কিছু দুন উপত্যকা রয়েছে এখানে। আর প্রচুর হিমবাহ সৃষ্ট হ্রদ কুমায়ুন হিমালয়ে দেখা যায়, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল, সব হিমবাহ সৃষ্ট যে হ্রদ বা কুমায়ুন হিমালয়ে যত হ্রদ রয়েছে সেইখানে সেই হ্রদগুলোকে বলা হয় তাল। নৈনিতাল, সাততাল, ভীমতাল এইগুলো। এবং এই কুমায়ুন হিমালয়তেই কিন্তু গঙ্গা বা ভাগীরথী হুগলির উৎপত্তি এইখান থেকে। অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ সবগুলো কিন্তু এই কুমায়ুন হিমালয়ের মধ্যে পড়ছে। তাহলে এইটা হলো আমাদের পশ্চিম হিমালয়ের তিনটে ভাগ: কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয়। মধ্য অংশটা পুরোটাই নেপালের মধ্যে চলে যাচ্ছে। নেপালের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে সর্বোচ্চ যে শৃঙ্গগুলো সব কিন্তু নেপালে। মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। আর ঘরঘরা, গণ্ডক, কোশি এই যে নদীগুলো, এই নদীগুলো কিন্তু সব পূর্ববর্তী নদী, অর্থাৎ যেটা কিনা এই নেপালকে ক্রস করে তিব্বতের ওপার থেকে ভারতে প্রবেশ করেছে। পূর্ববর্তী নদী, হিমালয়ে উৎপত্তির আগে থেকে এদের প্রবাহটা ছিল। স্যার বলুন। বলছি, স্যার ওই ট্রান্স হিমালয় যেটা, সেটা তাহলে হিমালয়ের অংশ নাকি ওটা আলাদা? না, এটা তেথিসের অংশ এটা। আর স্যার পীরপাঞ্জালটা তাহলে কার মধ্যে পড়ছে, গ্রেটার না ট্রান্স? না না না, হিমাচলের মধ্যে পড়ছে। পীরপাঞ্জাল হিমাচল। তো এইদিকে, এখানে কাশ্মীর উপত্যকা, তারপরে এখানে গ্রেটার হিমালয়। তাহলে হিমাচলের অংশ হলো পীরপাঞ্জালটা। বুঝতে পেরেছেন? এখানে পীরপাঞ্জাল, ধওলাধর, নাকটিব্বা, মুসৌরি পরপর যেগুলো আছে সবগুলোই হচ্ছে হিমাচলের অংশ। তার নিচে হচ্ছে শিবালিক। ঠিক আছে, তার নিচে হচ্ছে শিবালিক। ওকে, কিছু অসুবিধা আছে? আচ্ছা, আর ওইটাই বলছিলাম যে পশ্চিম, মধ্য আর পূর্ব যেটা ভাগ করেছেন স্যার, ওটার মানে মধ্যে যে রেঞ্জ গুলো, মানে যে এইগুলো পড়ছে ওই আহ, পাহাড়ের পর্বতশৃঙ্গ। চূড়াগুলো বা হুম হুম পর্বতশৃঙ্গ, হ্যাঁ স্যার। হুম। আর তারপরে আবার ওইটার ওই ভাগটার মধ্যেও পড়ছে তো। স্যার এটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে মুখস্থ করতে গিয়ে, না, ওটা একটু। এটা ওরকম মুখস্থ ওইরকমভাবে ভাবার কিছু নেই। বেসিক্যালি এখানকার যে ম্যাপটা সেইটা খুব ভালো করে দেখবেন। এখানের ম্যাপটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে এখানে ম্যাপটা যদি খুব ভালো করে দেখেন। ঠিক আছে, আমি যেটা এখানে যেটা করেছি দেখুন, চারটে ভাগ আছে। ঠিক আছে, দক্ষিণ থেকে উত্তরে চারটে ভাগ আছে। একদম দক্ষিণে হচ্ছে শিবালিক, তারপরে হচ্ছে হিমাচল, তারপরে হিমাদ্রি, তারপরেরটাকে আমরা বলছি টেথিস। এই চারটে দক্ষিণ থেকে উত্তরে ভাগ। এবার এই শিবালিকটার উচ্চতা খুবই কম, সবচেয়ে ছোট। ঠিক আছে, শিবালিককে আমরা মোটামুটি 600 থেকে 1500 মিটার শিবালিক। আর হিমাচলটা হচ্ছে 3500 থেকে 4500 মিটার। পীরপাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা এই সবগুলো হিমালয়ের মধ্যে পড়ছে, যেটাকে আমরা হিমাচল বলি বা লেসার হিমালয় বলি। আর এখানেই কাশ্মীর উপত্যকা, কুলু উপত্যকা, কাংড়া উপত্যকা এগুলো এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে,
আর হিমাদ্রি সবচেয়ে উঁচু, যেটা গড় উচ্চতাই হচ্ছে 6000 মিটার গড়। এটা মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, মা কালু, কেদারনাথ সব এর মধ্যে পড়ছে। আর টেথিস বা যেটাকে আমরা ট্রান্স হিমালয়ও বলছি, জাস্কার, লাদাখ আর কারাকোরাম, এই তিনটে এর মধ্যে পড়ছে। ঠিক আছে, উত্তর থেকে দেখলে আমরা সবার উত্তরে কি পাবো? কারাকোরাম। ঠিক আছে, এই ম্যাপটা একদম পরিষ্কার মাথার মধ্যে গেঁথে নেবেন। এটা থেকে প্রশ্ন হয় এবং এটা জানতে হবে যে এখানে তিনটে আছে। একটা হচ্ছে সবার উপরে হচ্ছে কারাকোরাম, তারপরে হচ্ছে লাদাখ, ঠিক আছে, লাদাখ, তারপরে হচ্ছে জাস্কার, এবং তারপরে এখানে আমরা বলছি যেটা হিমাদ্রি, তারপরে হিমাচল, এখানে হচ্ছে শিবালিক। এই তিনটে বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ছবিটা মাথার মধ্যে রাখবেন। দক্ষিণ থেকে উত্তরে এইভাবে বিস্তৃত এটা ওপরে, এবং কারাকোরাম ওপরেরটা হচ্ছে কারাকোরাম, তারপরে হচ্ছে লাদাখ, তারপরে জাস্কার, তার দক্ষিণে হচ্ছে এটা হচ্ছে যেটাকে আমরা গ্রেটার হিমালয় বলছি বা হিমাদ্রি বলছি, তারপরে হচ্ছে হিমাচল। এখানে হিমাচলের মধ্যে আমরা পশ্চিম হিমালয়ে পীর পাঞ্জালটা পাচ্ছি। পীর পাঞ্জাল, নাকটিব্বা, ধওলাধর, এগুলো ব্রেক ব্রেক দিয়ে আছে, এবং এই ব্রেক ব্রেক দিয়ে যে আছে তার মাঝখানে কিছু উপত্যকাগুলো পড়ছে। আর সবচেয়ে দক্ষিণে হচ্ছে শিবালিক। তাহলে এইটা খুব ভালো করে এই অংশটা মনে রাখবেন, এবং তার মধ্যেকার যে ছোট ছোট ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তাহলে এই পার্টটা হলো। এবারে আমরা চলে যাব পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় অর্থাৎ নেপাল শেষ হচ্ছে এখানে, নেপাল শেষ হচ্ছে, তারপরে এখানে সিকিম এবং পশ্চিমবঙ্গের অংশটা, তারপরে এখানে ভুটান, এবং এদিকে অরুণাচল প্রদেশ। এখানে অরুণাচল প্রদেশের অংশটা, এদিকে পুরোটাই কিন্তু আমরা হিমালয়ের এক্সটেনশন বলতে পারি। তো এই নেপাল শেষ হলো, এবং এখানে সিঙ্গলীলা পর্বতশ্রেণী আছে। সিঙ্গলীলা পর্বতশ্রেণী এটাই হচ্ছে আমাদের ভারত এবং নেপালের বা পশ্চিমবঙ্গ এবং নেপালের বর্ডার। এবং এখানে তিস্তা নদী থেকে আমরা যদি হিসাব করি বা সিঙ্গলীলায় পর্বতশ্রেণী থেকে আপ টু এখানে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত, এখানে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে ইয়াংইয়াপ পাস দিয়ে, তো সেই পর্যন্ত এই ডিভিশনটা এখানে আছে। তাহলে আমরা সিকিম আর দার্জিলিং হিমালয়, এখানে যেহেতু পশ্চিমবঙ্গের পার্টটা পড়ছে, আমরা সিকিম এবং দার্জিলিং হিমালয়কে এর মধ্যে রাখছি। সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, এই যে পশ্চিমবঙ্গের তিনটে উচ্চতম শৃঙ্গ, এই তিনটেই কিন্তু পূর্ব হিমালয়ের এই অংশে পড়ছে। নাথুলা, বুমলা, এই সমস্ত গিরিপথগুলো এখানে রয়েছে। তারপরের এই যে পার্টটা, ভুটানের যে অংশটা, সেটা হচ্ছে ভুটান হিমালয়, কুলাকাংড়ি, লিংশিলা, এইগুলো ভুটান হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ। এটা খুব বেশি আমাদের প্রয়োজন নেই, কারণ এটা অন্য দেশের মধ্যে চলে আসছে যেহেতু। এবং তারপরের অংশটা হচ্ছে অরুণাচল হিমালয়। অরুণাচল হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে নামচা বারোয়া, যেটা কিনা আবার সবচেয়ে পূর্বতম অংশ বটে হিমালয়, নামচা বারোয়া। এবং এখানে লোহিত ডিবং উপত্যকা এখানে পড়ছে। বুমলা খুব গুরুত্বপূর্ণ একটা গিরিপথ এখানকার, বুমলা। তাহলে এটা হচ্ছে আমাদের হিমালয়ের পুরো অংশটা। এইবার আমরা যদি উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল দেখি,
তাহলে কিন্তু আবার এখানে বেশ কতগুলো মিসমি, মিকির, বরেল, মিজো পরপর এরকম পাহাড়ি অঞ্চলটা পাবো, যেটা হিমালয়েরই একটা এক্সটেনশন, কিন্তু এটা খুব বেশি উঁচু নয়, পাহাড়ি অঞ্চল। মিসমি পাহাড়টা এখানে রয়েছে। মিসমি এর মধ্যেকার ডাফাবুম হচ্ছে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের সবচেয়ে উঁচু অংশ। ডাফা বুম, এটা মিসমি পাহাড়ের অংশ। আর এখানে মেঘালয় মালভূমির মধ্যে গারো, খাসি এবং জয়ন্তিয়া, এটা কিন্তু পরপর তিনটে রয়েছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে আসাম উপত্যকা। ব্রহ্মপুত্র নদ এখানে পড়েছে, অরুণাচল হিমালয় পার করে একদম সমভূমিতে পড়েছে, আসাম সমভূমিতে পুরোপুরি এখান দিয়ে আসাম সমভূমি। তো যাই হোক, এটা পাহাড়ি অঞ্চলের অংশ। আর লাদাখ পর্বতশ্রেণীর কথা যদি বলা হয়, লাদাখের মধ্যেই কিন্তু কৈলাস পর্বত, যদিও যেটা তিব্বতে আছে, সেটা কিন্তু লাদাখের অংশ। লাদাখের এক্সটেনশন মাউন্ট কৈলাস। কৈলাস হচ্ছে ৬,৭১৪ মিটার, যথেষ্ট উঁচু। এবং কারাকোরামের ক্ষেত্রে কারাকোরামকে কৃষ্ণগিরি বলা হয়, কারাকোরাম। আর সিয়াচেন, যেটা ৭৬ কিলোমিটার, সেটাই কারাকোরামের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার এই যে কিছু গুরুত্বপূর্ণ হিমবাহ কোথায় রয়েছে, যেমন সিয়াচেনের ক্ষেত্রে, সিয়াচেনটা জম্মু কাশ্মীর রাজ্যে পড়ছে। জেমু, জেমু হিমবাহটা সিকিমে পড়ছে। গঙ্গোত্রী কথা বললাম, গঙ্গোত্রী, পিন্ডারি, এগুলো সবই উত্তরাখণ্ডে পড়ছে। আর যেগুলো গিরিপথ আছে, পাস, যেটা কারাকোরাম জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে, পীর পাঞ্জাল জম্মু কাশ্মীরের মধ্যে কানেক্টিভিটি রক্ষা করছে, বানিহালও তাই জম্মু কাশ্মীরের মধ্যে, বুর্জিলা জম্মু কাশ্মীরের মধ্যে, এবং খারদুংলা, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু মোটরেবল রোড, খারদুংলা, সেটাও জম্মু কাশ্মীরের মধ্যে। জেলেপ্লাটা হচ্ছে কালিম্পং এবং তিব্বতের লাসা, এই দুটো জায়গাকে সংযোগ করছে। জেলেপ্লা সিকিমের পাশ। বুমলা, যেটা অরুণাচল প্রদেশে, বুমলা ভারত এবং তিব্বতের মধ্যে কানেক্টিভিটি। সিকিমের নাথুলা, সেটাও ভারত এবং তিব্বত। উত্তরাখণ্ডের লিপুলেক, সেটাও ভারত আর তিব্বত। তো এই যে প্রত্যেকটা মাউন্টেন পাস, আমি যে নোটসটা দিয়েছিলাম সেখানে দেখবেন চার্টের মধ্যে দেয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উপত্যকাগুলো। একটু আগেই বলছিলাম এইখানকার যে উপত্যকাগুলোর কথা বলছিলাম, জম্মু কাশ্মীরের মধ্যেকার যে পরপর উপত্যকাগুলো আছে, সবচেয়ে এখানে পীরপাঞ্জাল আর উচ্চ হিমালয়ের মধ্যে এখানে জম্মু কাশ্মীর উপত্যকা, মানে কাশ্মীর উপত্যকা, যেটা একটা ন্যাপ ভাঁজের উপর রয়েছে। এখানকার যে মাটিটা, সেটা হচ্ছে কারেওয়া, হিমবাহ সৃষ্ট মাটি, কারেওয়া। জাফরান, আখরোট ইত্যাদি উৎপাদন হয় এখানে। কুলু উপত্যকা, কুলু উপত্যকা হচ্ছে হিমাচল প্রদেশে। উপত্যকাগুলো বলছিলাম মাত্র, কুলু উপত্যকা হিমাচল প্রদেশে। এটা মূলত বিপাশা নদীর উপত্যকা। লাহুল উপত্যকা, এটাও হিমাচল প্রদেশে রয়েছে। কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে রয়েছে। আর চুম্বি উপত্যকা, চুম্বি উপত্যকা কিন্তু সিকিমে রয়েছে, চীন তিব্বত সীমান্তে যেটা অবস্থিত। আচ্ছা, এইখানে তাহলে আমরা উত্তরের যে বৃহৎ পার্বত্য অঞ্চল, সেটা আমরা দেখলাম, এই জায়গাটা পুরোটাই।
তারপরেই আমরা দেখব এখানে যে বড় বড় নদীগুলো রয়েছে প্রত্যেকটা তার সমভূমিগুলো নিয়ে বিস্তৃত। এখানে উত্তর পশ্চিমে আমরা পাচ্ছি সিন্ধু এবং তার উপনদী এখানে শতদ্রু, এটা শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, এখানে সিন্ধু, তারপরে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, পরপর এখানে এগুলো রয়েছে এবং সবার সবার উপরে রয়েছে সিন্ধু। তাহলে এই সিন্ধুর যে উপত্যকা এখান থেকে শুরু হচ্ছে পাঞ্জাব সমভূমি থেকে, তারপর এখানে এটা যমুনা, এটা গঙ্গা, এদিক থেকে ব্রহ্মপুত্র। তাহলে এই পুরো, এবং এখানে বেশ কিছু গঙ্গার উপনদী এসে মিলেছে। তাহলে এই যে পুরো উত্তরের অংশের সমভূমিটা এবং এখানে রাজস্থান সমভূমিটাও কিন্তু বৃহৎ সমভূমি অঞ্চলেরই পার্ট। আমরা 3D ম্যাপ দেখলেই বুঝতে পারবো এই জায়গাটা কিন্তু পুরোটাই সমতল অংশ। তাহলে এইটা হচ্ছে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। তো উত্তরের সমভূমি অঞ্চলের এটাও আমরা প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত বলবো, ঠিক হিমালয়ের পাদদেশ বরাবরই বিস্তৃত। এবং এই পশ্চিম দিক থেকে আমরা একদম যে রাজস্থান সমভূমি এই অংশ থেকে আমরা এটা হিসাব করতে পারি। তো রাজস্থান সমভূমির এখানে আমরা আরাবল্লী পর্বতটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আরাবল্লী পর্বত, এবং এর পশ্চিম দিকের অংশটা এই পুরোটাই এখানে রাজস্থান সমভূমি। আরাবল্লীর ঠিক পাদদেশের যে অংশটা, এই জায়গাটা, এইটাকে বলা হয় বাগার। বাগার। তারপরে এই জায়গাটাতে হচ্ছে রোহি। এটা কিছুটা অল্প জায়গা জুড়ে আছে, কিন্তু পরের এই যে অংশটা এটা হচ্ছে রোহি। রোহি হচ্ছে আরাবল্লী পশ্চিম দিকে যে নদীগুলো গেছে সেই নদীবাহিত পলি সঞ্চিত হয়ে যে সমতল অংশটা আছে এখানে একটু উর্বর, এটাকে বলা হয় রোহি। তারপরে কিছু পাথুরে অংশ আছে এখানে, পাথুরে অংশ আছে যেটাকে বলা হয় হামাদা। হামাদা। হামাদার আরেকটু পশ্চিম দিকে গেলে আমরা ক্ষুদ্র মরু পাব, অর্থাৎ একেবারে ভয়ঙ্কর মরুভূমি শুরুর আগে কিছুটা মরুপ্রায় অংশ, সেটা হচ্ছে ক্ষুদ্র মরু, এবং তারপরে শুরু হয়ে যাচ্ছে একেবারে মরুস্থলী, যেটা আমাদের ভারতের থর অংশে রয়েছে, সেটা হচ্ছে মরুস্থলী, অর্থাৎ একেবারে শুষ্ক রুক্ষ কোনো রকম উদ্ভিদ ছাড়া শুধু বালি, সেটা হচ্ছে মরুস্থলী। তাহলে এইগুলো, এই যে ডিভিশনগুলো একটু মনে রাখতে হবে, এবং আরাবল্লীর পশ্চিম থেকে এই ডিভিশনগুলো শুরু হচ্ছে। এখানকার যে চলমান বালিয়াড়ি তাকে বলে দ্রিয়ান। অনেকগুলো লবণাক্ত হ্রদ এখানে আছে। সম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের সবথেকে বড় লবণাক্ত হ্রদ, ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে সম্বর। আচ্ছা, এইখানে এটা হচ্ছে রাজস্থান সমভূমি গেল। এরপরে এই সিন্ধুর যে উপনদীগুলো, এইখানে যে সমভূমিটা তৈরি হয়েছে এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা সমভূমি, ঠিক এই জায়গাটাতে। সিন্ধু সমভূমিও বলতে পারি আমরা। পঞ্চনদীর দেশ থেকে পাঞ্জাব কথাটা এসছে, বিপাশা, শতদ্রু, বিতস্তা, ইরাবতী এবং ঝিলাম। এবার এখানকার যে সমভূমি তার মধ্যেকার দোয়াব অঞ্চলগুলো খুব গুরুত্বপূর্ণ। দোয়াব অঞ্চল আমরা নদ নদীতে ডিটেলে আলোচনা করব। শুধু এখানে মনে রাখতে হবে এখানকার যে প্লাবন ভূমি সেটাকে বলা হয় ধায়া, এবং পলি সঞ্চিত যে ভূভাগ এই অংশে সেটাকে বলা হয় বেট। বেট। স্যার এটা কোন কোন রাজ্যে আছে মানে এটা পাঞ্জাব হরিয়ানা। এটা এটা আমি এই অংশটার পাঞ্জাব হরিয়ানা সমভূমিকে
এখানে বলছি এইটারই অংশ এটা। এবং এখানে যে জায়গাগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, নদীর সমতল এলাকা কিন্তু ক্ষয়প্রাপ্ত এলাকা, তাকে বলা হয় খোস। খোস। তাহলে এই যে টার্মগুলো, এখান থেকে এই টার্ম বেস কোয়েশ্চেন হয়, পুরো অংশটাই তাই। তাহলে এটা হচ্ছে আমাদের পাঞ্জাব হরিয়ানা সমভূমি, এবং তারপরে এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে গাঙ্গেয় সমভূমি, পুরো একদম পশ্চিমবঙ্গের এইখানে বাংলাদেশের বর্ডার পর্যন্ত আপ টু একদম হিমালয়ের পাদদেশ বরাবর এই জায়গাটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এখানে পড়ছে, এবং তিনটে ভাগের মধ্যে আমরা করতে পারি উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা এবং নিম্নগঙ্গা। উচ্চগঙ্গা উত্তরপ্রদেশ দিল্লি অংশে আছে, মানে দিল্লির পাশে। পর্বতের ঠিক পাদদেশ, যেখানে নুড়ি কাঁকরযুক্ত ভূমি, সেটাকে বলা হয় ভাবর। আর নবীন পলি অঞ্চলকে বলা হয় খাদার। একটু পুরাতন পলি, যেখানে নদী থেকে একটু দূরের অংশ, তাকে বলা হয় ভাঙ্গার। মধ্যগঙ্গা সমভূমিটা উত্তরপ্রদেশের পূর্ব দিক থেকে শুরু করে পুরো বিহার অংশটা মধ্যগঙ্গার মধ্যে পড়ছে। আর নিম্নগঙ্গা পশ্চিমবঙ্গের পুরোটাই পশ্চিমবঙ্গে, এবং কিছুটা বিহারের সামান্য কিষানগঞ্জ অংশটা নিয়ে নিম্নগঙ্গা সমভূমি। তাহলে এটা হচ্ছে আমরা গাঙ্গেয় সমভূমির বিভাগ বলতে পারি। আর এখানে ব্রহ্মপুত্রের এই যে অংশটা আমরা খুব সুন্দর এই পার্টটা যে দেখতে পাচ্ছি, ঠিক ব্রহ্মপুত্র একদম অরুণাচল প্রদেশ থেকে আসামে নেমেছে, এবং এই পুরো সমতল অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা মেঘালয় মালভূমির ঠিক ওপরে, এই যেটুকু অংশ, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এই ব্রহ্মপুত্র নদী যথেষ্ট চওড়া, এবং অনেকগুলো বালুচর বা দ্বীপ, নদীর মধ্যেকার দ্বীপ আমরা দেখব রয়েছে। মাজুলি সবচেয়ে বড় এখানে রিভার আইল্যান্ড। গঙ্গা যমুনার মধ্যে, এই যে গঙ্গা এবং যমুনা, এই যে কোনো দুটো নদীর মধ্যেকার যে সমতল অংশ, এটাকে দোয়াব বলে। এই দোয়াবের মধ্যে যে বালি গঠিত ভূমি, কিছুটা বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় ভুর। ভুর। এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। দোয়াবের মধ্যেকার কিছু পলি জমে উঁচু হয়ে যে অংশটা তৈরি হয় বালিয়াড়ি টাইপের, এটাকে বলা হয় ভুর। তাহলে এই হচ্ছে আমাদের সমতল অংশের বিভিন্ন বিভাগগুলো। এরপরে আমরা ম্যাপটা যদি আরেকটু পর্যবেক্ষণ করি, সমভূমির থেকে আরেকটু যদি দক্ষিণে যাই, আমরা দেখব ওইখানেই আরাবল্লী পর্বতের তারপরের এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা সমতল বলতে পারি না, কারণ এই জায়গাটা পুরোটাই মালভূমির পার্ট। এখানে যথেষ্ট উঁচু নিচু অংশ রয়েছে। এই যে জায়গাটা, এটাকে আমরা বলে থাকি মধ্যভাগের উচ্চভূমি, অর্থাৎ এটাও কিন্তু একটা মালভূমির অংশ এখানে। এবং এই মালভূমির মধ্যে এদিকে সাতপুরা, এখানে বিন্ধ্য, তারপরে এখানে সাতপুরা পর্বতটা কিন্তু পড়ছে, এবং তার ঠিক মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নদী চলে গেছে। এই যে নদীটা, এটা হচ্ছে নর্মদা, এবং সাতপুরার এই পাশ দিয়েই কিন্তু তারপরে এখানে আরেকটা নদী চলে গেছে, সেটা হচ্ছে তাপ্তি। যাই হোক, এগুলো পরের অংশ, কিন্তু এই যে পুরো মাঝের অংশটা, এটা মধ্যভাগের উচ্চভূমি। আরাবল্লী পর্বত, রাজস্থান উচ্চভূমি, মধ্য ভারত পাথার, বুন্দেলখণ্ড,
মালব মালভূমি, বিন্ধ্য পর্বত, এই সবই কিন্তু এর মধ্যে পড়ছে। এবং দক্ষিণ দিকের যে মালভূমি, যেটাকে আমরা পেনিনসুলার প্লেটো বলছি, সেটা হচ্ছে আরেকটু দক্ষিণে, দক্ষিণ ভারতে, সেটাতে আমরা আসবো। কিন্তু এই যে অংশটা, এখানে এই যে মালভূমিগুলো, মারোয়ার উচ্চভূমি, আরাবল্লীর ঠিক পূর্ব দিকে, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে মারোয়ার উচ্চভূমি। রাজস্থান উচ্চভূমিও বলা হয় এটাকে, রাজস্থানের মধ্যে যেহেতু পড়ছে। তারপরেই মধ্যভাগের যে চম্বল উপত্যকা, সেটাকে বলা হয় মধ্য ভারত পাথার। এখানে চম্বল, আমরা যদি এখানে নদীটা খেয়াল করি, আমরা দেখব এই যে জায়গাটা, এই যে চম্বল রিভার কিন্তু এখান থেকে চলে গেছে, যমুনাতে গিয়ে মিশেছে চম্বল। তো এই যে চম্বলের উপত্যকা, এই জায়গাটা, এটাকে বলা হয় মধ্য ভারত পাথার। এবং এইটা হচ্ছে চম্বলের একটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিক্যাল এরিয়া, অত্যন্ত শুষ্ক এই জায়গাটা। এবং এখানে কিন্তু যথেষ্ট বড় এলাকা জুড়ে ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়, বধভূমি দেখতে পাওয়া যায়, এবং ভারতের একটা বৃহৎ অংশ এখানে কিন্তু ব্যাডল্যান্ড রয়েছে চম্বল উপত্যকাতে। এবং এটাকেই বলছি আমরা মধ্য ভারত পাথার অংশ। এটা কিন্তু একটা উচ্চভূমি। আচ্ছা, এছাড়া বুন্দেলখণ্ড, যমুনার দক্ষিণ দিকে এই অংশটা। তারপরে রয়েছে মালব মালভূমি, তারপরে বাঘেলখণ্ড, সোন নদীর দক্ষিণ দিকের অংশটা, অর্থাৎ এইখানে আমরা উপত্যকাগুলো দেখলে এখানে দেখতে পাবো সোন, এইখানে রয়েছে সোন, এটা হচ্ছে সোন নদী। তো সোন নদীর দক্ষিণ দিকের অংশটা, অর্থাৎ এই যে জায়গাটা, এটা হচ্ছে বাঘেলখণ্ড। এবং তারপরের এই যে বেশ খানিকটা উঁচু অংশ আমরা দেখতে পাচ্ছি, এইটা ছোট নাগপুর মালভূমি। এটা একটা ব্যবচ্ছিন্ন মালভূমি, মূলত গ্রানাইট নিস শিলা দিয়ে তৈরি হয়েছে। ছত্তিশগড়ের সরগুজা ডিস্ট্রিক্ট, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে প্যাট। এই প্যাট অংশটা কিন্তু ছোটনাগপুর মালভূমির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এছাড়া রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি, দামোদর ট্রাফ, যেটা দামোদরের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে, দামোদর ট্রাফ, পালামৌ, এইগুলো সবই কিন্তু এই ছোট নাগপুর মালভূমির অংশ। এবং এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, আমরা ভারতের খনিজ ভাণ্ডার বলি। এবং মালভূমির মধ্যে এই যে অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘালয় মালভূমি, গারো খাসি জয়ন্তিয়া, এটা কিন্তু দাক্ষিণাত্য মালভূমির একটা ব্যবচ্ছিন্ন অংশ। স্যার এটা কি করে মানে ওই পাশটায় গেল? ওপাশে যায়নি, ওপাশে যায়নি বেসিক্যালি এই এই যে জায়গাটা এইখানে দখল করে নিয়েছে, এটা একটা চ্যুতি অঞ্চল, একটা ফল্ট জোন আছে, নিচু অংশ। কিন্তু আমরা চ্যুতি দেখতে পাই না কেন? তার কারণ হচ্ছে এখানে এই যে গঙ্গা, তার আশপাশে যে এত নদী, এর পলি জমে এই যে পুরো অংশটা তৈরি হয়েছে, এই জায়গাটা পুরো কিন্তু ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, নিচের অংশটাকে আমরা বলি, নিচু অংশটাকে বলি বেঙ্গল বেসিন। বেঙ্গল বেসিন বলি আমরা। এখানটা খাত, অ্যাকচুয়ালি খাতটা ভরাট হলো কী করে? এই সমস্ত নদীগুলোর বয়ে আনা পলি দিয়ে এটা ভরাট হয়ে গেছে, এবং এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ফল্ট জোন আছে, যে যে কারণে ভূমিকম্প হলে বা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষত এই দক্ষিণ দিকের এই অংশটাতে
যদি ভূমিকম্প হয় সেটা কিন্তু একটা ফল্ট জোনের মধ্যে যেহেতু আছে, বেশি মাত্রার ভূমিকম্প হলে কিন্তু এই জায়গাটা বসে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু এখানে এই জায়গাটা কিন্তু পলি দিয়ে ভরাট হয়েছে। এবং যেহেতু ফল্ট আছে, ফল্ট যদি আরও নেমে যায়, আরও যদি জায়গাটা বসে যায়, তাহলে এই পুরো এলাকাটা কিন্তু বেশ খানিকটা নিচে চলে যাবে, ফল্ট জোন আছে এখানে। যাই হোক, তাহলে এটা হলো। এবার আমরা দাক্ষিণাত্যে আরেকটু যদি দক্ষিণ দিকে চলে যাই, আমরা এই পর্বত ঘেরা দাক্ষিণাত্যের মালভূমি অংশটা দেখতে পাবো। অর্থাৎ এখানে এই যে জায়গাটা সাতপুরার পরে এইখানটা, আমরা পুরো এই জায়গাটা দাক্ষিণাত্যের মালভূমি বলতে পারি। সাতপুরা মহাকাল থেকে শুরু করে একদম কন্যাকুমারিকা পর্যন্ত এই যে পুরো পাড়, যদিও এখানে নীলগিরি পর্বত ইত্যাদি আছে, কিন্তু পুরো অংশটাই একটা মালভূমি। তিনটে ভাগ আছে তিনটে: মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, আর হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। এইদিকে তেলেঙ্গানার অংশটা তেলেঙ্গানা মালভূমি, এদিকে মহারাষ্ট্র মালভূমি, এবং এখানে কর্ণাটক মালভূমি। তো মহারাষ্ট্রের এই মূল অংশটা হচ্ছে ডেকান ট্র্যাপ। গুজরাট, মধ্যপ্রদেশের কিছুটা পার্ট এখানে আছে, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা এখানে দেখা যায়। আর কর্ণাটক মালভূমির দুটো ভাগ আছে আমরা জানি, পশ্চিম দিকের অংশটাকে বলা হচ্ছে মালনাদ এবং পূর্ব দিকের অংশটাকে বলা হচ্ছে ময়দান। মালনাদের থেকে ময়দান হচ্ছে কিছুটা সমতল অংশ। আর তেলেঙ্গানা, এই জায়গাটা আর একটু প্রায় সমতল, আমরা ম্যাপটা ভালো করে দেখলেই বুঝতে পারবো, খুব বেশি এখানে কিন্তু ক্ষয় হয়ে গিয়ে প্রায় সমতল অংশ হয়ে অবস্থান করছে। তারপর এখানে ছত্তিশগড় এলাকাটাতেও, ছত্তিশগড়ের এই যে জায়গাটা, এখানটাও কিন্তু কিছুটা মালভূমি আছে, যেটা কিনা প্রায় সমতল হয়ে এসেছে। মহানদীর প্রবাহ এখানে দেখতে পাওয়া যায়, এবং পুরো এলাকাটাই একসময় মালভূমি অংশ ছিল, এবং এখানে কিন্তু বর্তমানে নদী উপত্যকা দিয়ে পুরোটাই অবস্থিত রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের মালভূমি অংশ। এবার এই যে পর্বতগুলো রয়েছে উপদ্বীপীয় ভারতের পুরো অংশ জুড়ে, আরাবল্লী থেকে শুরু করে, আরাবল্লীর সবচেয়ে উঁচু অংশটা হচ্ছে গুরু শিখর। আরাবল্লী হচ্ছে ভারতের সবচেয়ে পুরাতন পর্বত এবং পৃথিবীর মধ্যে একটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বিন্ধ্য পর্বত একটা স্তূপ পর্বত। সাতপুরা পর্বত সেটাও একটা স্তূপ পর্বত। এর উত্তর দিকে মহাদেব মহাকাল পর্বত রয়েছে। ধূপগড় হচ্ছে সবচেয়ে উঁচু অংশ। পশ্চিমঘাটটা খুব গুরুত্বপূর্ণ, একদমই পুরো পশ্চিম অংশ জুড়ে একটানা বিস্তৃত, ওপর থেকে একদম নিচে পর্যন্ত পশ্চিমঘাট বিস্তৃত, এবং এটা হচ্ছে একটা এসকার্পমেন্ট বা তির্যকচ্যুত স্তূপ পর্বত, কিছুটা হেলে অবস্থান করছে। একদম এর যে দৈর্ঘ্য 1600 কিলোমিটার। আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাটের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। কলসুবাই, মহাবালেশ্বর এগুলো এই পশ্চিমঘাটেরই অংশ। এবং পশ্চিমঘাট যদিও নিরবিচ্ছিন্ন, কিন্তু এর মধ্যে তিনটে গ্যাপ আছে। একটা হচ্ছে এখানে ভোরঘাট, পুনের কাছাকাছি, নাসিকের কাছে রয়েছে থলঘাট, আর নীলগিরির কাছে এখানে যে গ্যাপটা সেটা হচ্ছে পালঘাট। তো এই তিনটে গ্যাপ খুব গুরুত্বপূর্ণ। ভোরঘাট হচ্ছে পুনেতে, থলঘাট নাসিক, আর পালঘাট নীলগিরি। তাহলে এই তিনটে গ্যাপ
পশ্চিমঘাট পর্বতে দেখতে পাওয়া যায়। আর পূর্বঘাট, পূর্বঘাট এখানে আমরা দেখব বিচ্ছিন্নভাবে বিস্তৃত, আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বঘাটের একটা পার্ট, আবার এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, একদমই বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এবং মাঝখানে মাঝখানে এখানে চলে গেছে মহানদী, এখানে গোদাবরী, কৃষ্ণা, এখানে প্রায় সমতল হয়ে এসছে পুরোটা, আবার এখানে পর্বতের কিছু বিচ্ছিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। জিন্দাগাড়া হচ্ছে এর সর্বোচ্চ অংশ, 1690 মিটার। এছাড়া মহেন্দ্রগিরি, আরমাকোন্ডা গুরুত্বপূর্ণ শৃঙ্গ। এবার এই যে উপকূল অংশগুলো আছে, উপকূল অঞ্চল, উপকূল অঞ্চলটাও খুব গুরুত্বপূর্ণ। নামগুলো গুরুত্বপূর্ণ। এদিকে তামিলনাড়ুর এই যে পুরো অংশটা আছে, তামিলনাড়ুর এই অংশটা হচ্ছে করমণ্ডল উপকূল, বাকি পুরো অংশটা হচ্ছে উত্তর সরকার উপকূল, যেটা আমরা আবার অন্ধ্রপ্রদেশেরটা অন্ধ্র উপকূল, উড়িষ্যাটা উৎকল উপকূল, এই অংশটাকে বলে থাকি, কিন্তু পুরোটাই হচ্ছে উত্তর সরকার, আর এইখানটা হচ্ছে করমণ্ডল। আর পশ্চিম দিকে গুজরাটের যদি এই অংশ পুরোটা ধরতে হয়, গুজরাটের ওপর দিকের অংশটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, আর তারপরের এই অংশটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ। তারপরেই এখানে শুরু হচ্ছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল অর্থাৎ এখানে দমন থেকে একেবারে শুরু করে, দমন থেকে শুরু করে এখানে গোয়ার একেবারে দক্ষিণ পর্যন্ত, অর্থাৎ একটা বিস্তীর্ণ অংশ কোঙ্কণ উপকূল। তারপরে কর্ণাটকের পাটটা কর্ণাটক উপকূল, এবং তারপরের অংশ কেরালা বা মালাবার উপকূল। কচ্ছ এই অংশটা, কচ্ছ মানেই হচ্ছে জলময় দেশ, কচ্ছ উপদ্বীপ। এই কচ্ছের রান, জলাময় অংশ, উত্তরের অংশ হচ্ছে বৃহৎ এবং দক্ষিণের অংশ ক্ষুদ্র রান এটাকে বলা হয়। এটা একটা লবণাক্ত জলা অংশ। আর তার পরের অংশটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ। তুলনামূলক বড়, এবং এখানেই কিন্তু গির পার্বত্য অংশ রয়েছে। গিরনার হচ্ছে সবচেয়ে উঁচু অংশ, এবং গির অরণ্যে এখানে আমরা জানি না ন্যাশনাল পার্ক, গির অরণ্য কিন্তু এখানে এই কাথিয়াবাড় উপদ্বীপের মধ্যে রয়েছে। আচ্ছা, আমাদের যে মূল অংশ আলোচনা সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল, এদিকে কর্ণাটক উপকূল এবং কেরালা উপকূল। তো কোঙ্কণ উপকূল এটা সবচেয়ে দীর্ঘ এবং একটা ভগ্ন উপকূল। সবচেয়ে দীর্ঘ ভগ্ন উপকূল হচ্ছে এই কোঙ্কণ, এবং ভগ্ন বলেই কিন্তু এখানে প্রাকৃতিক বন্দরগুলো তৈরি করা, বড় বন্দরগুলো তৈরি করা সহজ হয়েছে। কর্ণাটক উপকূল, শরাবতী, নেত্রাবতী নদী এখান দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। আমরা জানি গোরসাপ্পা বা যোগ জলপ্রপাত শরাবতী নদীর গতিপথেই রয়েছে। আর মালাবার উপকূল বা যেটা কেরালা উপকূল, সেটা হচ্ছে একটা নিচু উপকূল, প্রচুর উপহ্রদ এই কারণে এখানে দেখতে পাচ্ছি আমরা, যেগুলোকে বলা হয় কয়াল। স্যার, বলুন। স্যার বলছি আরাবল্লীটা তো আর্কিয়ান যুগে সৃষ্টি হয়েছিল না? হ্যাঁ, আরাবল্লী সবচেয়ে পুরাতন সময়। হ্যাঁ স্যার, যুগটা তো আর্কিয়ান ছিল। আর্কিয়ান। ঠিক।
আচ্ছা, এখানে যে কয়ালগুলো আছে তার মধ্যে ভেমনাদ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কয়াল, যেটাকে ব্যাকওয়াটারও বলা হয়। এখানকার ছোট ছোট কিছু বালিয়াড়ি আছে যেগুলোকে বলে থেরিস। তাহলে এই অংশটা হলো। এবার পূর্ব উপকূলের পুরো বিস্তার হচ্ছে 1500 কিলোমিটার। পশ্চিম উপকূলের তুলনায় অনেকটা চওড়া, আমরা এখানটায় ম্যাপটা দেখলেই বুঝতে পারবো। কোঙ্কণ উপকূল এদিকে হলো, আর এদিকে কিন্তু করমণ্ডল আর উত্তর সরকার। করমণ্ডলটা তাহলে তামিলনাড়ু উপকূল, পুরোটাই তামিলনাড়ুর মধ্যে পড়ছে, এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। আর উত্তরে অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলটা পড়ছে। চিল্কা হ্রদ উড়িষ্যা উপকূলে রয়েছে। এবার আমরা যদি দ্বীপপুঞ্জে আসি, স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি মেনল্যান্ডে যে কোস্টাল এরিয়া আছে ওটার লেন্থটা একটু বলে দেবেন। বলুন আরেকবার। স্যার মেনল্যান্ডের কোস্টাল এরিয়ার লেন্থটা কত হচ্ছে? টোটাল তো 7516, তাহলে মেনল্যান্ডটা কতটা? মেনল্যান্ডটা হচ্ছে 6100, কোস্টাল তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, 6100। ঠিক আছে, মেনল্যান্ডটা হচ্ছে 6100। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা প্রথমে বলবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর এখানে রয়েছে। এই জায়গাটা একটু স্পষ্ট না, আমি ম্যাপটা এখানে পাশে এঁকে দিচ্ছি। এখানে এই সুমাত্রা দ্বীপ আছে, তার পাশে এখানে আন্দামান এবং নিকোবর, এবং এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, আমাদের প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। আন্দামানের মূল দ্বীপ হচ্ছে 4টে। উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান এবং তার থেকেও দক্ষিণে রয়েছে ছোট আন্দামান। এখানে তারপরে একটা বড় জলভাগ, নিকোবর শুরু হচ্ছে তারপর কার নিকোবর দিয়ে, এবং সবচেয়ে দক্ষিণে রয়েছে গ্রেট নিকোবর, সবচেয়ে বড় দ্বীপ। এর মাঝে এই যে জলভাগটা, এই জলভাগটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। আর দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান এর মধ্যেকার যে অংশ, সেইটাকে বলা হয় ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ এবং 10 ডিগ্রি চ্যানেল। তাহলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ, কার কোন দিকে কী আছে সেটা জানতে হবে। আন্দামানের সবচেয়ে বড় অংশ হচ্ছে স্যাডল পিক,
737 মিটার, আন্দামানের সবচেয়ে উঁচু অংশ। প্লোট ব্লেয়ার যেটা, সেটা হচ্ছে এখানকার মূল রাজধানী। উঙ্গি, জারোয়া, সেন্টিনেল, নিকোবরি, শ্যাম্পেন এই সমস্ত উপজাতি এখানে বসবাস করে। আর যে সমস্ত বঙ্গোপসাগরের দ্বীপ আছে, সেই যেমন হচ্ছে অন্ধ্রপ্রদেশের শিউরিকোটা, পশ্চিমবঙ্গে সাগর দ্বীপ। আচ্ছা, এরপরে এখানকার যে গুরুত্বপূর্ণ অংশগুলো, আচ্ছা, ব্যারেন এবং নারকুন্ডাম, এখানে নারকুন্ডাম এবং ব্যারেন পরপর দুটো আগ্নেয় দ্বীপ রয়েছে, এবং নারকুন্ডাম হচ্ছে মৃত আগ্নেয়গিরি, আর ব্যারেন কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হচ্ছে। আরব সাগরে যে লাক্ষাদ্বীপ রয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ। আন্দামান নিকোবর পুরোটাই আগ্নেয় দ্বীপ, আর এখানে লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। এরকম জায়গাতে রয়েছে মালাবার উপকূল থেকে কিছুটা দূরে, আর তার নিচে এখানে রয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, আর এটা আমাদের লাক্ষাদ্বীপ। তো এই লাক্ষাদ্বীপের 36টা দ্বীপ রয়েছে, সবগুলোই প্রবাল দ্বীপ। রাজধানী হচ্ছে কাভারাত্তি। লাক্ষা, মিনিকয়, আমিনদিঘি এখানকার গুরুত্বপূর্ণ দ্বীপ। তাহলে এই যে পুরো অংশটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের ভূপ্রকৃতিটা বিস্তীর্ণ অংশ। ভারতবর্ষ খুব ছোট দেশ নয়, ভূপ্রকৃতি রয়েছে বিস্তীর্ণ। আচ্ছা, এরপর আমরা চলে আসবো নদ নদীতে। নদ নদীর যে মূল ভাগগুলো আমরা অলরেডি এখানে দেখেছি। সিন্ধু থেকে আমরা যদি শুরু করি, সবচেয়ে উত্তরে ইন্দাস, চেনাব, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, অর্থাৎ পরপর এখানে সিন্ধুর উপনদীগুলো আমরা দেখছি। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ। সিন্ধু সবার উপরে রয়েছে। সিন্ধু কিন্তু একটা পূর্ববর্তী নদী, অ্যান্টিসিডেন্ট রিভার, হিমালয়কে পার করে এসেছে, হিমালয় উৎপত্তির আগে থেকেই ছিল। সিনখাবাব হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। ভারতে মাত্র 800 কিলোমিটার সিন্ধু নদ প্রবাহিত হয়েছে। আর সিন্ধুর মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সিন্ধুর বাম তীরের উপনদী। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। ঝিলাম বা বিতস্তা ভেরিনাগ পরিশ্রবণে উৎপত্তি হয়েছে। চন্দ্রভাগা বারালাচার কাছে উৎপত্তি হয়েছে। ইরাবতী বা রাভি রোটাং পাশে উৎপত্তি হয়েছে। বিপাশা ও রোটাং পাশে উৎপত্তি হয়েছে। শতদ্রু মানস সরোবরের কাছে রাক্ষসতাল থেকে উৎপত্তি হয়েছে। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখতে হবে। এবং সবচেয়ে বেশি এখানে কিন্তু চন্দ্রভাগাটাই ভারতের সবথেকে বড়, এই যে উপনদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি জল প্রবাহিত হচ্ছে এর মধ্য দিয়ে। ব্রহ্মপুত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ারলুং সংপো বলা হয় এটাকে তিব্বতে। এখানে সেই মানস সরোবরের কাছে চিমাংদুম হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এখানে নামচা বারোয়া শৃঙ্গ থেকে এটা ভারতে প্রবেশ করেছে বাঁক নিয়ে, ইয়াংয়াপ পাস দিয়ে ভারতে প্রবেশ করেছে। এবং যখন প্রবেশ করছে তখন কিন্তু যখন প্রবেশ করছে ব্রহ্মপুত্র, তখন কিন্তু
দিহং। দিহং বা ডিহং, এটা যখন দিবং এবং লোহিতের সাথে মিলিত হচ্ছে, দিবং এবং লোহিতের সাথে কিছু দূর যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দিবং এবং লোহিতের সাথে মিলিত হচ্ছে, তারপরে এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবং ব্রহ্মপুত্র ভারতে এই জায়গাটা হচ্ছে ধুবড়ি, তো ধুবড়ি পর্যন্ত এর নাম ব্রহ্মপুত্র, এবং তারপরে এটা বাংলাদেশে প্রবেশ করছে যমুনা নাম নিয়ে। ভারতে 916 কিলোমিটার হচ্ছে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য, এবং মোট দৈর্ঘ্য 2900। এটা হলো মাজুলির কথা বলেছি, খুব গুরুত্বপূর্ণ। এবং যদি বলা হয় ভারতের বৃহত্তম নদী কোনটা, ভারতের বৃহত্তম নদী কিন্তু ব্রহ্মপুত্র, কারণ প্রচুর পরিমাণে জল এখান দিয়ে প্রবাহিত হয়। যদি দীর্ঘ বলা হয় সেটা অবশ্যই গঙ্গা, কিন্তু যদি বলা হয় বৃহত্তম তাহলে কিন্তু ব্রহ্মপুত্র। আচ্ছা, এরপর মূল নদী গঙ্গা এবং তার বিভিন্ন উপনদীগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গা উত্তরাখণ্ডে, এখানে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, তারপর এখানে বঙ্গোপসাগরে পড়েছে। এবং ডান তীরে যমুনা, সোন খুব গুরুত্বপূর্ণ, বাম তীরে গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। ঘরঘরা, গণ্ডক, কোশির কথা আমি একটু আগে বলেছি, তিনটেই কিন্তু তিব্বতের ওদিক থেকে এসে এখানে মিলিত হয়েছে। এখানে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে, এবং এর যে তিনটে গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। হরিদ্বারের কাছ থেকে মধ্যগতি শুরু হচ্ছে, একেবারে উত্তরাখণ্ড থেকে হরিদ্বার পর্যন্ত। মধ্যগতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হচ্ছে নিম্নগতি। গঙ্গার মোট দৈর্ঘ্য 25-25 কিলোমিটার। ডান তীর বাম তীরের যে উপনদী কোনটা কি সেটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঘরঘরা, গণ্ডক, কোশি তিনটেই কিন্তু পূর্ববর্তী। তো এই যে উত্তর ভারতের নদীগুলো, আমরা বৃহৎ সমভূমি তৈরি হয়েছে এই অংশটা দেখতে পাচ্ছি। তারপরে যে এখানে পরপর নদীগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা। সুবর্ণরেখা 395 কিলোমিটার মাত্র দৈর্ঘ্য। খড়কাই, কাঞ্চি এগুলো খুব গুরুত্বপূর্ণ উপনদী। আর সুবর্ণরেখা কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে। এছাড়া ব্রাহ্মণী, পেন্নার খুব গুরুত্বপূর্ণ, এখানে পরপর নদীগুলো রয়েছে। ব্রাহ্মণী হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদী, এটা একটু মনে রাখবেন, ব্রাহ্মণী। আর মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে মহানদী, ওব, ওঙ্গ, জঙ্গ এই সমস্ত উপনদী রয়েছে মহানদীর। 851 কিলোমিটার দৈর্ঘ্য। হীরাকুদ বাঁধ রয়েছে এর উপরে।
তারপরে রয়েছে গোদাবরী, (1465 কিলোমিটার), দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, এই জন্যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। মহারাষ্ট্রের তিম্বক উচ্চভূমি থেকে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উপনদীগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কৃষ্ণা, মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণা। তুঙ্গভদ্রা, ভীমা, মুসি, ঘাটপ্রভা এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। তুঙ্গভদ্রা ডান তীরের, ভীমা বাম তীরের উপনদী। কাবেরী ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী থেকে উৎপন্ন হয়েছে। হিমাবতী, ভবানী, সিমসা উপনদী। কাবেরী দক্ষিণের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা বললে গোদাবরী, আর যদি শুধু দক্ষিণের গঙ্গা বলা হয় তাহলে সেটা হচ্ছে কাবেরী। তো এইগুলো। আর পশ্চিম বাহিনীর মধ্যে আমরা এখানে দেখছি লুনি, সবরমতী, মাহি, নর্মদা এবং তাপ্তি। নর্মদা এর মধ্যে সবচেয়ে বড়, খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে, কোনো বদ্বীপ নেই, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, আমরা 3D ম্যাপে দেখেছি। তাপ্তিও তাই, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, মহাদেব পর্বতে তৈরি হয়েছে তাপ্তি, মহাদেব পর্বত এখানে তৈরি হয়েছে। নর্মদার কিছু উপনদীর নাম মনে রাখতে হবে, হিরণ, বর্ণা, শক্কর, এগুলো। তাপ্তির উপনদী হচ্ছে শিপ্রা, বেতুল, এই দুটো মনে রাখলেই চলবে। আর সবরমতী আর মাহি, সবরমতী আরাবল্লী পর্বতে উৎপত্তি হয়েছে, মাহি বিন্ধ্য পর্বতে উৎপত্তি হয়েছে, দুটোই খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। আর লুনি আরাবল্লীর কাছে আনাসাগর হ্রদে তৈরি হয়েছে, কচ্ছের রানে গিয়ে পড়েছে। লুনিটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। এবার আমাদের এই অংশ থেকে কোন নদীতে কোন জলপ্রপাত, কোন নদীর তীরে কোন শহর, কোন নদী সঙ্গম কোথায় রয়েছে, সেইগুলো পড়তে হবে। এটা আমরা চার্টের মাধ্যমে পড়ব। তো ওভারঅল আমাদের যে ম্যাপ বেসড অংশ সেটা হচ্ছে এইগুলো। এখানে কিছু শহর বলা আছে, যদিও একদম কোন নদীর তীরে কোন শহরগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বলা আছে, কিন্তু বাকি পুরোটাই আমরা চার্টের মাধ্যমে আলোচনা করব। তো এটা গেল ভারতের নদ নদীর অংশ। এবার ভারতের যে জলবায়ু, ভারতের জলবায়ু বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম অবস্থা দেখতে পাওয়া যায়, এবং আবহাওয়ার যে সমস্ত দিক থেকে আমাদের প্রশ্নগুলো হয়, কিছু কনসেপচুয়াল দিক রয়েছে ভারতের জলবায়ুর মধ্যে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। গ্রীষ্মকাল মার্চ থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত যে গ্রীষ্মকাল, অর্থাৎ বর্ষার আসার আগে পর্যন্ত যে সময়টা, এখানে পূর্ব ভারতে কালবৈশাখী, রাজস্থানে আঁধি, উত্তর পশ্চিম ভারতে লু, কেরালা এবং কর্ণাটকে আম্রবৃষ্টি, এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। তাহলে গ্রীষ্মকালের এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ। কালবৈশাখী আমরা জানি মে থেকে জুন মাস মূলত হয়ে থাকে, তার আগে পরেও হয়। বিকেল এর পরে এটা দেখতে পাওয়া যায়, বজ্রঝড় দেখতে পাওয়া যায়, এবং উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে
কালবৈশাখীকে বলা হয় নরওয়েস্টার। নরওয়েস্টার। লু। আচ্ছা, নরওয়েস্টার আসামে এটাকেই বলা হয় বরদইছিলা। লু হচ্ছে একটা উষ্ণ স্থানীয় বায়ু। উষ্ণতা হচ্ছে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস থাকে। প্রচণ্ড শুকনো। মানুষ এবং গবাদি পশু এখানে প্রচুর পরিমাণে মারা যায় যেহেতু উষ্ণ এবং শুষ্ক। তাহলে এটা হচ্ছে লু। আধি। আধি হচ্ছে একটা মরু অঞ্চলের ঘূর্ণিঝড়, মরু অঞ্চলের ধূলিঝড়, যেটাও এপ্রিল মে মাসে দেখতে পাওয়া যায় রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই অংশে মূলত। তাহলে গ্রীষ্মকালে আমরা এইগুলো দেখতে পাবো। আর যেটা আমাদের এখানে নরওয়েস্টার বা কালবৈশাখী, আসামে সেটাই বরদইছিলা, এবং কর্ণাটক এবং কেরালাতে সেটাকে বলা হয় ম্যাঙ্গো শাওয়ার। মূলত কেরালাতে, কর্ণাটকে এই জায়গাটাতে কফি বৃষ্টিও বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে গ্রীষ্মকালীন পরিস্থিতি। তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। সবচেয়ে সর্বাধিক যেটা, সেটা রাজস্থানে 45 থেকে 50 ডিগ্রির উপরে চলে যায়। যদিও বর্তমান সময়ে আমরা যদি দেখি, তাপমাত্রা সর্বোচ্চ যে তাপ সেটা কিন্তু পরিবর্তনশীল হয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উত্তাপের কিন্তু সমতা বর্তমানে কিন্তু আর নেই। আচ্ছা, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর এর মধ্যবর্তী সময়। তো মৌসুমি বৃষ্টিপাতের আগমন বিভিন্ন যে সময়, এটা কিন্তু প্রায় একই সময়ে প্রতি বছর বায়ু প্রবেশ করছে। কেরালাতে প্রথম, এটা কিন্তু 1 জুন কেরালা উপকূলে মৌসুমি বায়ু চলে আসে। আন্দামান নিকোবরে যদিও মে মাসের 15-র মধ্যে চলে আসে, কিন্তু ভারতের মূল ভূখণ্ডে আসে এটা 1 জুন, এবং এই অংশটা পুরো এই কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এই জায়গাটাতে আসতে সময় লাগে 10 থেকে 12 জুন পর্যন্ত, এবং সমগ্র ভারতে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ পুরো 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে সারা ভারতে মৌসুমি বায়ু প্রবেশ করে যায়। মৌসুমি যখন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে, তখন সেটাকে বলা হয় বার্স্ট অফ মনসুন। বার্স্ট অফ মনসুন। আর থেমে থেমে যখন এটা হয়, তখন সেটাকে বলা হয় ব্রেক অফ মনসুন। যেহেতু একটানা বৃষ্টি না হয়ে মাঝে মধ্যে বৃষ্টি বিরতি দেখা যায়, তখন সেটাকে ব্রেক অফ মনসুন বলা হয়। এরপরে যে শরৎকাল, অক্টোবর নভেম্বর, মৌসুমি বায়ু প্রত্যাগমন করে, এবং এই সময়তেই কিন্তু আমরা আশ্বিনের ঝড় দেখতে পাই। আশ্বিনের ঝড় প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর সাথে সামুদ্রিক বায়ুর সংঘর্ষ হয়, এবং বঙ্গোপসাগরের উপকূলীয় রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়। আর হচ্ছে শীতকাল। শীতকাল ডিসেম্বর থেকে মার্চের মধ্যভাগ পর্যন্ত শুষ্ক থাকে সারা ভারতবর্ষ প্রায়, কিন্তু পশ্চিম দিকে এই অংশটাতে বঙ্গোপসাগর থেকে
ভূমধ্যসাগর থেকে আগত বায়ু পশ্চিমী ঝঞ্ঝা ঘটায়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঘটায়। শীতকালে বৃষ্টিপাত হয়। কেরালাতে ম্যাঙ্গো শাওয়ার, ম্যাঙ্গো শাওয়ারটা গ্রীষ্মকালে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই জায়গাতে শীতকালীন পরিস্থিতি দেখতে পাওয়া যায়, এবং ইভেন জম্মু কাশ্মীরে এখানে বরফপাতও দেখতে পাওয়া যায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ভূমধ্যসাগর থেকে যে বায়ুটা আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমীর সাথে সংঘর্ষ হয় এবং প্রচুর বৃষ্টিপাত এখানে দেখতে পাওয়া যায়, যেটা শীতকালীন বৃষ্টিপাত। এখানে কৃষিকাজের সাথে জড়িত খুব গুরুত্বপূর্ণ একটা বৃষ্টিপাত দেখতে পাই আমরা। এবার মৌসুমি বায়ুর এই যে আগমন, মৌসুমি বায়ু আগমন এবং বৃষ্টিপাত সারা ভারতবর্ষ জুড়ে, এর জন্য যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটাকে মনসুন এক্সপেরিমেন্ট বা মনেক্স বলা হয়। মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর একটা সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। উপক্রান্তীয় পশ্চিমা জেট, যেটা শীতকালে প্রবাহিত হয়, উপক্রান্তীয় পশ্চিমা জেট, যেখান থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সৃষ্টি হয় বলে মনে করা হয়, এবং পূবালি বায়ু, ক্রান্তীয় পূবালি জেট, সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য দায়ী বলে মনে করা হয়। এল নিনো লা নিনার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে মৌসুমি বৃষ্টিপাত কেমন হবে। এল নিনো মানে হচ্ছে শিশুখ্রিস্ট, লা নিনা ছোট বালিকা। তো এল নিনো এবং লা নিনা পরিস্থিতি ভারতে মৌসুমি বৃষ্টিপাত কতটা হবে সেটার উপর নির্ভর করে। এল নিনো যে বছর হয় সে বছর সাধারণত ভারতে বৃষ্টিপাত কম হয়, ঘাটতি দেখতে পাওয়া যায়। আর লা নিনার সময় স্বাভাবিক অবস্থায় মৌসুমি বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়। আর যেহেতু আমাদের ভারতের মূল ভূখণ্ডের অংশটা এখানে 6 ডিগ্রি 8 মিনিট থেকে শুরু হচ্ছে, অর্থাৎ নিরক্ষরেখার বেশ কিছুটা উপরের অংশ 5 ডিগ্রি পর্যন্ত ঘূর্ণিঝড় হয় না, কিন্তু তার পরের অংশ থেকে একেবারে এই যে অংশটা বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক পরিমাণে ঘূর্ণিঝড়ের, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আবির্ভাব দেখতে পাওয়া যায়। সারা ভারতবর্ষের বিভিন্ন অংশে ঘূর্ণিঝড়গুলো আসে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই যে ঘূর্ণিঝড়গুলো 4টে ভাগে ভাগ করা হয়: ঘূর্ণবাত, শক্তিশালী ঘূর্ণবাত, অতি শক্তিশালী ঘূর্ণবাত এবং মহাশক্তিশালী ঘূর্ণবাত। তো সবচেয়ে বেশি বঙ্গোপসাগরেই দেখতে পাওয়া যায় আরব সাগরের তুলনায়, কারণ চীন সাগর থেকে কিছু বায়ু প্রবেশ করে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সংগঠনের সংখ্যাটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে সবচেয়ে বেশি, অন্ধ্র এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই 3টি উপকূলে আঘাত হানে সব থেকে বেশি। বন্যাও ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। ভারতে বিভিন্ন অঞ্চলে, মূলত ব্রহ্মপুত্র উপত্যকা, দামোদর উপত্যকা, এই সমস্ত জায়গা ভারতে যথেষ্ট বন্যাপ্রবণ। যমুনা, চম্বল, ঘরঘরা এই সমস্ত জায়গাতেও বন্যা দেখতে পাওয়া যায়। এবার কোপেন যে জলবায়ু শ্রেণী বিভাগটা করেছিলেন সেটা একটি গুরুত্বপূর্ণ। কোপেন মূলত EW, ক্রান্তীয় সাভানা জলবায়ু, অর্থাৎ এই যে মিডল পোর্শনে, আমরা খুব ডিপলি না গিয়ে ওপর আমরা এই জায়গাটা একটু দেখে নেব, এটা গুরুত্বপূর্ণ। এই যে অংশটা, মধ্য ভারতের এই অংশটা,
এরকম একটা অংশ, এটাকে উনি বলছেন এ ডাব্লিউ। এ ডাব্লিউ মানে হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু, যেখানে শীতকাল শুকনো থাকে। এ এস, এখানে কিছুটা অংশ এ এস। এ এস মানে হচ্ছে ক্রান্তীয় সাভানা, যেটা শুষ্ক গ্রীষ্ম। এ এস। এ এম ডাব্লিউ, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। অর্থাৎ এই যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পুরোটা নয়, এই এই জায়গা থেকে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এইটা হচ্ছে এ এম ডাব্লিউ। এই জায়গাটা হচ্ছে ই, পার্বত্য জলবায়ু। অর্থাৎ মেরু জলবায়ু যেটাকে আমরা বলি। আর এই মিডল পোর্শনে বাকি এই যে অংশটা, এটা হচ্ছে সিডাব্লিউজি, আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু। এখানে শুকনো অঞ্চলে দুটো ভাগ আছে, একটা অত্যন্ত শুকনো যেটা বিডাব্লিউএইচডাব্লিউ, উষ্ণ মরু জলবায়ু, আর বিএসএইচডাব্লিউ, প্রায় শুষ্ক জলবায়ু হচ্ছে এই অংশটা। এদিকে ডিএফসি, অরুণাচল প্রদেশের অংশটা শীতল আর্দ্র, শীতকাল এবং গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী। আর বাকি অংশটা হচ্ছে সিডাব্লিউজি, অর্থাৎ আর্দ্র উপক্রান্তীয় শুষ্ক শীতকাল। তাহলে এই হচ্ছে মূল অংশগুলো। আমাদের এই অংশটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেটা, সেটা হচ্ছে সিডাব্লিউজি। আর এইখানে বৃষ্টি অরণ্যটা এএমডাব্লিউ, শুকনো অংশগুলো বিএসএইচডাব্লিউ আর বিডাব্লিউএইচডাব্লিউ। আর এখানে পার্বত্য অংশে হচ্ছে ই, উত্তরে একদমই হিমালয়ের অংশটা, পশ্চিম হিমালয়টা। এগুলো একটু এখানে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এইটা হলো আমাদের জলবায়ুর অংশটা। এরপরে আমরা চলে যাব ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকাকে অনেকভাবে শ্রেণীবিভাগ করা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ভারতীয় কৃষি গবেষণা বিভাগ, 1953-তে ভারতের মাটির একটা শ্রেণীবিভাগ করে, খুব গুরুত্বপূর্ণ। 8টা প্রধান শ্রেণী দেখতে পাওয়া যায়। পলিমাটি, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট, লোহিত, লবণাক্ত ক্ষারীয়, পার্বত্য মাটি, মরু অঞ্চলের মাটি এবং জলাভূমির মাটি। এই ভাগগুলো এর মধ্যে রয়েছে। দেরাদুনে ভারতের মাটি গবেষণা কেন্দ্র রয়েছে। ভারতের যে যত রকমের মাটি, সবচেয়ে বেশি কিন্তু পলিমৃত্তিকা, অ্যালুভিয়াল সয়েল। আমরা ম্যাপটা দেখলেও বুঝতে পারবো। অ্যালুভিয়াল প্রায় 45-46% এই জায়গাটা। এই অংশটা তো ব্রহ্মপুত্র, এখানে আসাম উপত্যকা থেকে শুরু করে ভারত দক্ষিণের হিমালয়ের অংশটা, এটা পুরোটাই হচ্ছে পলিমৃত্তিকা। ফসফরাস পটাশিয়াম পরিমাণ যথেষ্ট ভালো, নাইট্রোজেন কিছুটা কম, গ্রথন খুব সূক্ষ্ম বলে এটা যথেষ্ট উর্বর। গম, পাট ইত্যাদি চাষ করা হয়। তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল মোটামুটি এখানে 17% জুড়ে রয়েছে। কালো রং হওয়ার কারণ হচ্ছে
টাইটানিয়াম অক্সাইড বেশি থাকে, এই জন্য এই রঙটা হয় কালো। তুলা চাষ সবচেয়ে ভালো হয় আমরা জানি, কিন্তু এর অসুবিধা হচ্ছে হিউমাস কম থাকে, লোহা কিছুটা কম থাকে। জল ধারণ ক্ষমতা যথেষ্ট বেশি, ব্ল্যাক কটন সয়েল বা রেগুর বলা হয়। আচ্ছা, রেড সয়েল আমরা এখানে দেখতে পাচ্ছি। রেড সয়েলের এই যে বিভিন্ন একটা বিস্তীর্ণ দক্ষিণ ভারতে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু রেড সয়েল আছে, এবং রেড সয়েলের মাঝে মাঝে আমরা ল্যাটেরাইটটাকে দেখতে পাচ্ছি আর একটু উজ্জ্বল লাল রঙের, মধ্যে কিছুটা ল্যাটেরাইটও এর মধ্যে রয়েছে। রেড সয়েল 11%, খুব বেশি উর্বর একেবারেই নয়। মাটি লাল হয় কারণ লোহা থাকে প্রচুর। বালির ভাগ বেশি, জল ধারণ ক্ষমতা কম হয়। নাইট্রোজেন, ফসফরাস, চুন এগুলো অনেকটাই কম থাকে, কিন্তু জলসেচ করে এখানে জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, মিলেট জাতীয় যে খাদ্য শস্য সেগুলো চাষ করা সম্ভব। আর বাকি অংশ যে ল্যাটেরাইট অংশটা, ল্যাটেরাইট যদিও পুরোটাই আলাদা একটা মাটি, রাজমহল পাহাড়, মেঘালয় মালভূমির কিছু অংশ, পশ্চিমঘাট পর্বতেরও বেশ কিছু অংশ এখানে একদম এই যে জায়গাগুলো পশ্চিমঘাট পর্বত, এদিকে এখানে মেঘালয় মালভূমিতে বেশ কিছু অংশ, এইখানে ল্যাটেরাইটটা আমরা দেখতে পাই। লোহা এবং অ্যালুমিনিয়ামের ভাগটা অনেকটা বেশি থাকে। জলসেচ করে এবং সার প্রয়োগ করার মাধ্যমে এখানে চা, কফি, কিছুটা মিলেট জাতীয় শস্য উৎপাদন করা যায়। রাজস্থানে এখানে আমরা দেখতে পাচ্ছি এরিড সয়েল, মরু অঞ্চলের মাটি। থর মরুভূমি পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের এখানে অংশে থাকে। বালির পরিমাণ বেশি থাকে, বাদামি হলুদ বর্ণের হয় কিছুটা। মাটিতে লবণ বেশি থাকে। মাটি যথেষ্ট ক্ষারধর্মী হয়, জল ধারণ ক্ষমতা কম হয়। তারপরে রয়েছে ফরেস্ট বা মাউন্টেন সয়েল। ধূসর বা কালো রঙের হয়, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, পটসল বলা হয়। চা, কফি জাতীয় ফসল এখানে উৎপন্ন হয়। আর হচ্ছে লবণাক্ত এবং ক্ষারকীয় মাটি, স্যালাইন আর অ্যালকালাইন সয়েল, যেটা বিহার, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ শুকনো অঞ্চলে দেখতে পাওয়া যায়। কৃষিকাজের অনুপযোগী মাটি, কিন্তু জলসেচ করার মাধ্যমে কিছু মিলেট জাতীয় শস্য উৎপাদন করা যায়। আর হচ্ছে জলাভূমির মাটি, কেরালা, মূলত কেরালা এবং পশ্চিমবঙ্গের যেগুলো জলমগ্ন জায়গা সেখানে দেখতে পাওয়া যায়। অম্লধর্মী হয়, ঋতু বিশেষে কিছুটা ধান চাষ করা সম্ভব। এবার এখানে কিছু টার্ম বেসড কোয়েশ্চেন হয়, যেমন কৃষ্ণ মৃত্তিকাতে যে বন্দুর ভূমি সেটাকে গিলগাই বলে। ডিউরিক ক্রাস্ট ল্যাটেরাইটে দেখতে পাওয়া যায়। বালিময় যে মরু মাটি সেটাকে সিরোজেম বলে। খাদার, ভাঙ্গার এগুলো আমরা জানি। ভাঙ্গারের যে কঙ্কর বলা হয় দানাযুক্ত মাটিকে। চুন মিশ্রিত পলি উত্তর পশ্চিম ভারত, সেটাকে ঘুটিং বলে। ভুর হচ্ছে বালি মিশ্রিত পলি, ভুর। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ টার্মগুলো আমাদের এখানে জেনে রাখতে, এবং কারেওয়া আমরা জানি কাশ্মীর উপত্যকার যে মাটি সেটা হচ্ছে কারেওয়া। তাহলে মৃত্তিকা থেকে আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এবং এখানে ন্যাচারাল ভেজিটেশন, মৃত্তিকা, জলবায়ু এগুলোর উপর ভর করেই আমরা স্বাভাবিক উদ্ভিদটাও কিন্তু সেরকমই দেখতে পাই। পার্বত্য অঞ্চল জুড়ে আমরা পার্বত্য মৃত্তিকা দেখতে পাবো,
এবং সেখানে দেখব গাছপালাগুলো কিন্তু পার্বত্য উদ্ভিদ বা মাউন্টেন ভেজিটেশন এখানে একদমই লাইট গ্রিন কালারে আমরা দেখতে পাচ্ছি উত্তরে রয়েছে। আচ্ছা, ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায় কোথায়? যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এই যে উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। তো ক্রান্তীয় চিরহরিৎ যে অরণ্য, 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয় এখানে। বার্ষিক তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলোৎক্ষেপ বৃষ্টির কারণে এটা তৈরি হয়েছে। ক্রান্তীয় পর্ণমোচী, এই ক্রান্তীয় পর্ণমোচী যেটা আমরা টপিক্যাল ডেসিডুয়াস এখানে মধ্য ভারতের প্রায় পুরো অংশটা জুড়েই দেখতে পাচ্ছি, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস আর্দ্র পর্ণমোচী, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস শুষ্ক পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচী যেটা গড় বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, শুষ্ক পর্ণমোচী বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটারের কম। আর্দ্র পর্ণমোচী যেখানে বৃষ্টি বেশি হয় বলে শাল, সেগুন, মহুয়া, আমলকি জাতীয়, এবং শুষ্ক পর্ণমোচীতে বেল, পলাশ, খয়ের, অর্জুন এই ধরনের গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে মরু উদ্ভিদ, মরু অঞ্চলে জেরোফাইট উদ্ভিদ বলা হয়, ফণিমনসা, বাবলা, খেজুর, ক্যাকটাস এই জাতীয় মোমের প্রলেপযুক্ত সরু পাতাযুক্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আর প্রত্যেকটা বদ্বীপ অঞ্চলে আমরা ম্যানগ্রোভ, এখানে গঙ্গা, এখানে মহানদী, এখানে কৃষ্ণা গোদাবরীর অংশে এবং এখানে কাবেরী, এর যে বদ্বীপ অংশ এখানে আমরা ম্যানগ্রোভ অরণ্যটা দেখতে পাবো। সুন্দরী, গরান, গেওয়া, হেথল, গোলপাতা, শ্বাসমূল ঠেসমূলযুক্ত উদ্ভিদ ইত্যাদিটা দেখতে পাওয়া যায়। এবং এই যে পার্বত্য উদ্ভিদ, হিমালয় পর্বতের এই যে অংশটা, পার্বত্য উদ্ভিদের ধাপ অনুযায়ী যে শ্রেণী বিভাগটা সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 1000 থেকে 2000 মিটারের মধ্যে ওক, চেস্টনাট, শাল জাতীয় উদ্ভিদ দেখতে পাবো। এখানে শাল গাছের বনভূমিটাই কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তারপরে আরেকটু উচ্চতায়, মোটামুটি 1500 থেকে 2000, 2500 মিটার উচ্চতাতে পাইনের বনভূমি আমরা দেখতে পাবো। পাইন, মূলত পাইন গাছ। আরেকটু উচ্চতায় আমরা পাবো মিশ্র অরণ্য, আখরোট, চিনার, দেবদারু এই সমস্ত দেখতে পাওয়া যায়। 3000 থেকে 4000 মিটারের মধ্যে সরলবর্গীয় বা কর্নিফেরাস যেটাকে বলা হয় সেটা দেখতে পাওয়া যায়, ফার, স্প্রুস, উইলো। আর তার উপরে 4000 মিটারের উপরে যেটা, সেটাকে বলা হয় আলপাইন ফরেস্ট, আলপীয় অরণ্য, জুনিপার, বার্চ, রোডোডেনড্রন, গুল্ম থেকে একেবারে শ্যাওলা জাতীয় যে সমস্ত গাছপালা সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। যেহেতু ইউরোপের আল্পস পর্বতে দেখা যায় এই ধরনের উদ্ভিদ, সেটাকে আলপীয় অরণ্য বলা হয়। এবং একেবারে টপ মোস্ট লেয়ারে আলপীয় অরণ্য, তার নিচে হচ্ছে কনিফেরাস সরলবর্গীয়, তার নিচে মিশ্র, তার নিচে পাইন এবং তার নিচে ক্রান্তীয়, আর্দ্রক্রান্তীয় অরণ্য দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ধাপ অনুযায়ী কোথায় কি দেখতে পাওয়া যায় সেটা, এগুলো একটু মনে রাখতে হবে। এবার এর মধ্যে আমরা ন্যাশনাল পার্কটাকেও বলতে পারি এর মধ্যেকার একটা অংশ, কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল পার্ক কোথায় কোনটা রয়েছে, কোন রাজ্যে রয়েছে, সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে এই পার্টগুলো আমাদের মনে রাখতে হচ্ছে, এবং এর বেশ কিছু বিষয় আমাদেরকে চার্টের মাধ্যমে, কোথাও ম্যাপের মাধ্যমে, বারবার রিভিশনের মাধ্যমে এগুলো কিন্তু মনে রাখতে হবে।
আপনাদের যে শর্ট নোটসটা দিয়েছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি, ওইটা খুব ভালো করে পড়বেন। এছাড়াও যে নোটসগুলো দিয়েছি, ম্যাপ যেগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বেন, তাহলে একটা ওভারঅল কংক্রিট কনসেপ্ট তৈরি হবে এবং তার সাথে সাথে প্রচুর যখন এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে তাহলে কিন্তু এই পোর্শনটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।